আসসালামু আলাইকুম। স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং অনলাইন কোর্সের প্রথম ক্লাস। এবং আপনারা জানেন এর আগে আমাদের যে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং অনলাইন কোর্সটা ছিল সেটা ছিল প্রথম ভার্সন। আর আজকে থেকে যে কোর্সটা আমাদের শুরু হচ্ছে সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় ভার্সন, অর্থাৎ আপডেটেড ভার্সন। ওই গত কোর্স থেকে আমরা যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতার আলোকেই আমাদের নতুন এই আপডেটেড ভার্সনের যে কোর্সটা আছে এই কোর্সটা আজকে থেকে শুরু হচ্ছে। আর আজকে আমাদের এই প্রথম যে ক্লাসটা আছে এই প্রথম ক্লাসে আমরা দেখব ইলেকট্রিক্যাল সেফটি এবং যন্ত্রপাতি। অর্থাৎ আমরা যখন ইলেকট্রিক কাজ করতে যাব এই কাজ করতে যাওয়ার আগে আমাদের কি কি সেফটি মেনটেন করতে হবে এবং কি ধরনের টুলস প্রয়োজন হবে যা দ্বারা আমরা এই ইলেকট্রিক কাজ করব। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইলেকট্রিক কাজ করার আগে অবশ্যই সেফটি অবলম্বন করবেন। সেফটি ছাড়া কখনো ইলেকট্রিক কাজ করবেন না, তাতে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই কোর্স। তবে শুরু করার আগে আমি আমার ছোট্ট একটি পরিচয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান এবং আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রংপুরে, এবং বিএসসি ইন ত্রিপলি রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নাটোর থেকে করা। এবং আমি দীর্ঘ 4 বছর ইঞ্জিনিয়ার হিসাবে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলাম। এখন বর্তমানে আমার মাছের একটি ফার্ম, জামান অ্যাকোয়া অর্গানিক ফিশ ফার্ম, এই ফিশ ফার্মে কর্মরত আছি। এবং তাছাড়াও আপনারা জানেন যে আমাদের একটা ফাউন্ডেশন আছে, খালেক কামরুন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের ডিরেক্টর এবং আমাদের প্রতিষ্ঠান লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর ও সিইও হিসাবে কর্মরত আছি। এখন আমরা আজকের প্রথম ক্লাস শুরু করি। তবে এই ক্লাস শুরু করার আগে আমরা একটা ভিডিও দেখব এই সেফটির উপর। কারণ হচ্ছে এই সেফটি কেন মেনটেন করতে হবে, কি জন্য মেনটেন করতে হবে, এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা ভিডিও দেখব, যাতে আমরা বুঝতে পারি যে সেফটি মেনটেন করা কতটা জরুরি। তাহলে চলুন প্রথমে আমরা সেই ভিডিওটা দেখে আসি।
তাহলে এতক্ষণ আমরা যে অ্যানিমেশনটা দেখলাম, এই অ্যানিমেশন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যা হচ্ছে আমাদের ইলেকট্রিকে কাজ করার ক্ষেত্রে এই সেফটিগুলো মেনটেন করতে হবে, অর্থাৎ এই ভুলগুলো কখনোই করা যাবে না। তা আমরা এখন দেখব যে আমাদের সেফটি মেনটেন করতে গেলে কি মেজর জিনিসগুলা প্রয়োজন পড়ে, সেই জিনিসগুলো এখন আমরা দেখব। তা প্রথমত হচ্ছে আমাদের যে সার্কিটে কাজ করব, অর্থাৎ যেই জায়গায় কাজ করব সেইখানকার অবশ্যই অবশ্যই কাজ করার আগে মেইন সুইচ, ব্রেকার বা মেইন লাইন আমরা অফ করে কাজ করব। কখনোই লাইন চালু অবস্থায় বা লাইন অন অবস্থায় কাজ করব না, এতে দুর্ঘটনা ঘটার চান্স অনেকখানি বেশি থাকবে। এই জন্য আমরা কাজ করার আগে মেইন সুইচ বা হচ্ছে আমরা সার্কিট ব্রেকার বা মেইন লাইন অফ করে কাজ করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা কাজ করার আগে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ পিপিই ব্যবহার করব। অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য যেই যেই ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করব। এর মধ্যে হচ্ছে আমাদের হেলমেট, মাথাকে সুরক্ষা রাখার জন্য হেলমেট, তারপরে চোখের জন্য হচ্ছে সেফটি গগলস, যেটাকে আমরা সেফটি গ্লাস বলে থাকি। এবং যদি আমাদের সাউন্ড পলিউশন জায়গা হয় যেখানে অনেক শব্দ, সেখানে আমাদের কানকে রক্ষা করার জন্য ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে। এবং আমাদের যদি ধুলাবালা জায়গা হয়, যেমন আমরা ওয়ারিং করার সময় যে আমরা পাইপ বেছানোর জন্য যে গ্রুপ কাটি, সেই গ্রুপ কাটার সময় অনেক ধুলাবালা আসে, এই জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আর সর্বোপরি দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ ইলেকট্রিশিয়ানদের জন্য, সেটা হচ্ছে হ্যান্ড গ্লোভস আর হচ্ছে সেফটি শু। হ্যান্ড গ্লোভস থাকলে আপনাদের হাতের সঙ্গে সরাসরি ইলেকট্রিকের টাচ কখনো আসবে না, এবং সেফটি শু ব্যবহার করলে আপনার সঙ্গে মাটির কোনো কানেকশন থাকবে না, অর্থাৎ আর্থের কোনো কানেকশন থাকবে না। আর এই আর্থ কানেকশন না থাকার ফলে আপনার শরীর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আমরা জানি কারেন্ট যতক্ষণ পর্যন্ত মাটিতে গ্রাউন্ড হতে পারবে না বা হচ্ছে প্রবাহিত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ইলেকট্রিক শক লাগবে না। এই জন্য আমরা যখন ইলেকট্রিশিয়ানের কাজ করব বা ইলেকট্রিকের কাজ করব, তখন অবশ্যই সেফটি শু এবং হচ্ছে হ্যান্ড গ্লোভস ব্যবহার করব। এরপরে আসি হচ্ছে আমরা ত্রুটিপূর্ণ কোনো যন্ত্রপাতি ব্যবহার করব না, অর্থাৎ ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি থেকে আমাদের দুর্ঘটনা ঘটার চান্স অনেক বেশি থাকে, তাই আমরা ত্রুটিপূর্ণ যন্ত্রকে অ্যাভয়েড করব। অবশ্যই আমরা ভালো মানের এবং ভালো যন্ত্রপাতি ব্যবহার করব, যাতে আমাদের যেন দুর্ঘটনা না ঘটতে পারে। তা এইটা গেল হচ্ছে আমাদের কিছু সেফটি বিষয়। এখন আমরা দেখব যে ইলেকট্রিক কাজ করার আগে আমাদের কি কি বিষয়ের উপর নজর রাখতে হবে, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর আমাদেরকে নজর রেখে আমাদের ইলেকট্রিক কাজ করতে হবে। এর কিছু ইউএস স্ট্যান্ডার্ড সেফটি রুলস আছে, সেই রুলসগুলো আমরা এখানে আলোচনা করব। প্রথমত হচ্ছে আমাদের কোনো ইলেকট্রিক লাইনে আমাদের টাচ করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা ইলেকট্রিক লাইনে কাজ করতে যাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে হ্যান্ড গ্লোভস পরতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের শরীরে কোনো মেটালিক অর্নামেন্ট থাকা যাবে না, অর্থাৎ মেটালের আংটি বা হচ্ছে মেটাল ঘড়ি, এই সমস্ত জিনিসপত্র পরিধান করে বা হচ্ছে আমার হচ্ছে গলার চেন বা অনেক ধরনের যে মেটালের যে জিনিসপত্র আছে, এই জিনিসপত্র পরিধান করে ইলেকট্রিক কাজ করা যাবে না। তৃতীয়ত হচ্ছে ইলেকট্রিক কাজ করার আগে অবশ্যই আপনাকে সেই পাওয়ার সোর্সকে বা পাওয়ারকে ডিসকানেক্ট করতে হবে। এবং কোনো জায়গায় যদি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে আপনার ধরার প্রয়োজন পড়ে লাইন চালু অবস্থায়, সেই জায়গায় প্রথমে সরাসরি হাত না দিয়ে আপনার হাতের যে ব্যাক সাইড আছে এই ব্যাক সাইড দিবেন। কারণ হচ্ছে আমাদের হাতের তালুর থেকে এই ব্যাক সাইডের রেজিস্ট্যান্স অনেক বেশি। কারণ হচ্ছে আমাদের হাতুর তালুতে আমরা ঘামি, ঘামলে এখানে পানি আসে বা মশলার আসে, এর জন্য হচ্ছে আমাদের রেজিস্টিভিটিটা কমে যায়। তা আমাদের হাতের যে অপর পিঠ আছে, উল্টা পিঠ দিয়ে আমরা সেটাকে টেস্ট করে দেখতে পারি যে এখানে লাইন আছে কিনা। তবে এই জিনিসটা করবেন না খুব বিপদে না পড়লে। এরপরে হচ্ছে আমরা যে টুলস পত্র ব্যবহার করব, এই টুলস পত্র হ্যান্ডেল কখনোই মেটালের তৈরি হবে না, অবশ্যই ইনসুলেশন অথবা প্লাস্টিক বা কাঠের তৈরি হতে হবে। কখনোই আপনাদের যন্ত্রপাতির যে হাতল আছে যেটা আপনি ধরে কাজ করবেন, সেই হাতল কখনোই মেটালিক হওয়া যাবে না। এরপরে আছে হচ্ছে আপনাদের হচ্ছে ইলেকট্রিক্যাল কেবল বা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডুইট যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো অবশ্যই অবশ্যই ইনক্লোজ করতে হবে, অর্থাৎ ঢেকে দিতে হবে টেপ বা হচ্ছে টেপ জাতীয় কোনো পদার্থ দিয়ে বা পিভিসি বা প্লাস্টিক পদার্থ দিয়ে এই জিনিসগুলোকে ঢাকা রাখতে হবে, যাতে ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এরপরে আছে হচ্ছে আমাদের কোনো যদি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যদি পানি পড়ে বা কোনো লিকুইড পড়ে, তাহলে অবশ্যই অবশ্যই দ্রুততার সহিত সেই লাইনটাকে অফ করে দিয়ে আপনার প্লাগ থেকে বা সেই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের যে প্লাগ আছে সেই প্লাগটাকে খুলে ফেলতে হবে, অর্থাৎ ইলেকট্রিক লাইন থেকে ডিসকানেক্ট করে ফেলতে হবে। যেমন আমরা জানি যে আমাদের মোবাইল যদি পানিতে পড়ে যায়, তাহলে কি করতে হয়, প্রথমেই সেই মোবাইলটাকে নিয়ে এসে ব্যাটারিটাকে রিমুভ করতে হয়। তারপরে আমাদের মোবাইলে যদি পানিটাকে শুকিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের মোবাইলটা ঠিক থাকবে। যদি আপনার ওই ভেজা অবস্থায় ব্যাটারি লাইন দেওয়া থাকে, তাহলে শর্ট সার্কিট হয়ে মোবাইলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অনুরূপভাবে যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের উপর যদি পানি বা কোনো লিকুইড পড়ে,
তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে ইলেকট্রিক লাইন থেকে বিচ্ছিন্ন করতে হবে। তারপরে আছে হচ্ছে আমাদের যখন আমরা ইলেকট্রিক কাজ করব তখন আমাদের ঢিলাঢালা বা হচ্ছে আমাদের এরকম লুজ জাতীয় কোনো পোশাক পরিধান করা যাবে না। এরপরে আছে আমরা যে ইলেকট্রিক ওয়্যারিং করব এই ওয়্যারিং এর ক্ষেত্রে অবশ্যই কেবল ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কালার কোড মেনটেন করে করতে হবে। অর্থাৎ ফেজে কি কালার, নিউট্রালে কি কালার, আর্থিং এ কি কালার, এই কালারগুলো মেনটেন করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। কালার ছাড়া, কালার কোডিং ছাড়া কাজ করা যাবে না। এরপরে যে আমাদের যে ওয়্যারিং আছে বা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো আছে এর জন্য আমাদের সেফটি ডিভাইস হিসাবে রক্ষণ যন্ত্র যেটা হলো প্রোটেক্টিভ ডিভাইস ব্যবহার করতে হবে, যেমন সার্কিট ব্রেকার, মেইন সুইচ, ফিউজ এবং বিভিন্ন ধরনের আরো সার্কিট ব্রেকার পাওয়া যায়। এই রক্ষণ যন্ত্রগুলো অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। এবং ক্যাপাসিটর জাতীয় বা হাই ভোল্টেজ লাইনে কাজ করার সময় অবশ্যই অবশ্যই ক্যাপাসিটরকে ডিসচার্জ করে নিতে হবে, না হলে কিন্তু আপনি ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ডিপার্টমেন্ট বা যেই প্যানেল বোর্ড বা যেই মেশিন যার আন্ডারে আছে তার পারমিশন ছাড়া কখনোই অন্য কোনো ব্যক্তি বা আননোন ব্যক্তি যেয়ে তার প্যানেল বোর্ড বা তার মেশিনে কখনো ইলেকট্রিক কাজ করা যাবে না। অবশ্যই তার পারমিশন নিতে হবে। পারমিশন নেওয়ার পরেই আপনি কাজ করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা হুটহাট করে যে কোনো একটা প্যানেল বোর্ড খুলে কাজ করি বা হচ্ছে যে কোনো একটা ওয়্যারিং এ যে কাজ করি, আগে হচ্ছে সেখানে আপনি ভালোভাবে পারমিশন নেবেন, পারমিশন নেওয়ার পরে কাজ করবেন। এবং সবার শেষে যে সেফটিটা আছে সেটা হচ্ছে আমাদের যদি কোনো ব্যক্তি ইলেকট্রিক শক প্রাপ্ত হয় তাহলে প্রথমে সরাসরি তাকে টাচ না করে মেইন লাইন অফ করতে হবে। মেইন লাইন বা মেইন সুইচ অফ করে তাকে আগে ডিসকানেক্ট করতে হবে ইলেকট্রিক লাইন থেকে, তারপরেই হচ্ছে আপনি তাকে টাচ করবেন বা তাকে হচ্ছে হাসপাতালে নিয়ে যাবেন বা প্রাথমিক যে চিকিৎসা আছে সেই চিকিৎসা প্রদান করবেন। তা আমরা ইলেকট্রিক কাজ করার আগে এই সেফটিগুলো অবশ্যই অবশ্যই মেনটেন করব, যাতে আমাদের যেন ইলেকট্রিক শক না লাগে এবং আমরা যেন কোনো দুর্ঘটনায় পতিত না হই। এখন আমরা দেখব হচ্ছে কিছু টুলস, যেমন আমরা ইলেকট্রিশিয়ানের কাজ করতে গেলে বা ইলেকট্রিকের হাউস ওয়ারিং এর কাজ করতে গেলে আমাদের কিছু টুলস লাগবে। এই টুলস সম্পর্কে আমরা একটু পরিচিত হই। যেমন হচ্ছে আমাদের প্রথম যে টুলস লাগবে সেটি হচ্ছে স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার দুই ধরনের হয়, একটি হচ্ছে ফ্ল্যাট অর্থাৎ মাইনাস টাইপ বলি আমরা অনেকেই, আরেকটি হচ্ছে স্টার, অনেকে আবার প্লাস টাইপ বলে থাকে। আমাদের হচ্ছে দুই ধরনের স্ক্রু ড্রাইভার লাগবে, একটি হচ্ছে ফ্ল্যাট বা মাইনাস টাইপ, আরেকটি হচ্ছে আমাদের স্টার বা হচ্ছে আমাদের প্লাস টাইপ। এরপরে প্রয়োজন পড়বে হচ্ছে কম্বিনেশন প্লেয়ার। এই কম্বিনেশন প্লেয়ারকে আমরা অনেকে প্লাস প্লাস নামে বলেই থাকি, কিন্তু এর নাম হচ্ছে কম্বিনেশন প্লেয়ার্স। এই কম্বিনেশন প্লেয়ার্স দ্বারা আমরা অনেক কাজ করি, যেমন তারকে টুইস্ট করা, তার কাটা এবং তার ইনসুলেশন বাহির করা, এই সব কাজ আমরা এই প্লেয়ার্স দ্বারা করে থাকি। এবং এই প্লেয়ার্সের আরো দুই একটা দরকার পড়ে, যেমন হচ্ছে আমাদের নোজ প্লেয়ার্স এবং কাটিং প্লেয়ার্স। এই নোজ প্লাসের মাথাটা হচ্ছে বগের নাকের মতো লম্বা হয়, যাতে হচ্ছে আপনাদের কন্ডুইট পাইপের ভিতর থেকে তার বের করে নিয়ে আসা বা হচ্ছে আপনার যে কোনো গ্রুপ থেকে বা যে কোনো চিকন জায়গা থেকে তারকে বের করে নিয়ে আসার জন্য এই নোজ প্লাসটা ভালো কাজে লাগে। এবং আর কাটিং প্লাসটা দ্বারা তো আমরা সবাই জানি যে এটাতে কাটাকাটি করতে খুব সুবিধা হয়। এরপরে আছে হচ্ছে আমাদের ইলেকট্রিক টেস্টার, অর্থাৎ ইলেকট্রিক লাইনে ভোল্টেজ আছে কিনা এটা চেক করার জন্য আমরা ইলেকট্রিক টেস্টার ব্যবহার করি। এটি হচ্ছে আমাদের নর্মাল যে টাইপের নিয়ন টেস্টার বলে থাকি, অর্থাৎ এখানে লাইট থাকে, রেজিস্টর থাকে, এর মাধ্যমে হচ্ছে লাইট জ্বলে, এটাও সেই সেম। কিন্তু এটি হচ্ছে আমাদের হচ্ছে সেন্সর টাইপ বা ডিটেক্টর টাইপ একটা হচ্ছে ইলেকট্রিক টেস্টার, অর্থাৎ এখানে সরাসরি আপনার সেই তারের মধ্যে টাচ না করে তার উপর থেকে টাচ করলেই কিন্তু আপনাকে এখানে ভোল্টেজ দেখাবে। তা এইটাও আমরা সেন্সর টাইপ যে ইলেকট্রিক টেস্টার আছে এটাও ব্যবহার করতে পারি। এরপরে আপনাদের যেটা লাগবে সেটি হচ্ছে ওয়্যার স্ট্রিপার। এই ওয়্যার স্ট্রিপারের মাধ্যমে আমরা খুব সহজে ইনসুলেশন ছলাতে পারি। এই ইনসুলেশন ছলার জন্য যদি আমরা ওয়্যার স্ট্রিপার ব্যবহার করি তাহলে খুব দ্রুততার সহিত আপনার ইনসুলেশনটা ছুড়বে এবং ইনসুলেশনটা ছুলানোর সময় যে আমাদের যে তার কেটে যায় বা তার ক্ষতিগ্রস্ত হয় এই জিনিসটা হবে না। এরপরে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টুল, সেটা হচ্ছে ক্লাম্প মিটার। এই ক্লাম্প মিটারটা আমি মনে করি প্রতিটা ইলেকট্রিশিয়ানের কাছেই এক একটা করে ক্লাম্প মিটার থাকা দরকার। এই যদি ক্লাম্প মিটার আপনার কাছে থাকে, এই ক্লাম্প মিটারটা দিয়ে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন। যেমন কোন লাইনে কত এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আপনি খুব সহজে এখানে তার ঢুকাই দিলে আপনি সেখান থেকে পরিমাপ করতে পারবেন। তারপর যদি আপনি ভোল্টেজ পরিমাপ করতে চান তাহলে ভোল্টেজ পরিমাপ করতে পারবেন। তারপর যদি কন্টিনিউটি মানে তারের কন্টিনিউটি চেক করতে চান তাহলে সেটাও পারবেন। এবং হচ্ছে আপনার যদি রেজিস্ট্যান্স পরিমাপ করতে চান সেই জিনিসটাও পারবেন। এরকম ধরনের একটা ক্লাম্প মিটার আমি মনে করি প্রত্যেকটা ইলেকট্রিশিয়ান বা যারা ইলেকট্রিক কাজ করে বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তাদের সবারই থাকা দরকার।
যাতে যে কোনোখানে কাজ করতে গেলে, ট্রাবল শুট করতে গেলে এই ক্লাম মিটারটা আপনার অনেক সাহায্য করবে। এরপরে হচ্ছে আমাদের পোকার বা ব্যানা বলে থাকি, এটাই হচ্ছে আমাদের দরকার পড়ে যখন আমরা আমাদের কোনো জায়গায় ছিদ্র করতে চাই, আমাদের টাইলসের উপরে বা ওয়ালের উপরে ছিদ্র করতে চাই, তখন আমাদের এই পোকার বা ব্যানা দিয়ে যদি আগে একটা আমরা মার্কিং করে নেই, মার্কিং করে নেওয়ার পরে সেই জায়গায় ড্রিল করলে তাহলে আমাদের যে স্ক্রুর যে হোলটা আছে, অর্থাৎ ড্রিলের যে ড্রিলটা আছে যেখানে আমরা রয়্যাল প্লাগ বা রয়্যাল বোল্ট ব্যবহার করি, সেই জায়গাটা এলোমেলো হবে না, যাতে আমরা যেই জিনিসটা সেখানে সেট আপ করবো সেটা যেন ঠিক জায়গায় ঠিক অবস্থানে থাকে। এই জন্য আমাদের এই পোকার বা ব্যানা ব্যবহার করতে হয়। এরপরে আছে স ব্লেড। আমরা জানি যে আমাদের কন্ডুইট পাইপ কাটাকাটি করার জন্য বা হচ্ছে কোনো জিনিসকে কাটাকাটি করার জন্য বা হচ্ছে আমাদের কোনো যদি রড টড বা এসব দরকার পরে কাটাকাটি করার জন্য, তাহলে আমরা এই স ব্লেডটা ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে হাতুর। হাতুর তো কম্পালসারি, একজন ইলেকট্রিশিয়ানের অবশ্যই অবশ্যই কয়েকটা ধরনের হাতুর থাকতে হবে। একটা যে ছোট, বড় এবং মাঝারি, 3 বা 4 ধরনের হাতুর অবশ্যই অবশ্যই আপনার দরকার পড়বে। এরপরে আছে হচ্ছে সেনি। এই সেনিটা দরকার পড়ে যখন আমরা কন্ডুইট কাটার জন্য, পাইপ বসানোর জন্য যে আমরা গ্রুপ কাটি, সেই গ্রুপে ঠিকঠাক করার জন্য, সেটাকে ফিনিশিং করার জন্য আমাদের এই সেনি দরকার পড়ে। এছাড়াও ওয়াল কাটার জন্য বা হচ্ছে অন্য যে কোনো জায়গায় আমাদের এই সেনিটা প্রয়োজন পড়তে পারে। এরপরে আছে খুব গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটি হচ্ছে আমাদের হ্যামার ড্রিল মেশিন। তা আমরা জানি 2 ধরনের ড্রিল মেশিন আমরা বাজারে পাই, একটি হচ্ছে নর্মাল ড্রিল মেশিন, একটা হচ্ছে হ্যামার ড্রিল মেশিন। তবে ইলেকট্রিশিয়ানদের জন্য দরকার পড়বে এই হ্যামার ড্রিল মেশিন। আপনারা নর্মাল ড্রিল মেশিন কিনবেন না, আপনারা কিনবেন হচ্ছে হ্যামার ড্রিল মেশিন, যাতে হচ্ছে এটা দ্বারা আপনারা ছিদ্র করতে পারেন বা আপনারা যে গ্রুপ কাটেন সেই গ্রুপে এরকম শ্রেণীর ফলা ব্যবহার করে সেই গ্রুপে খুব সহজেই আপনি সেই গ্রুপ থেকে আপনার ইটের যে অংশ আছে সেই অংশটাকে বের করে আপনার গ্রুপটাকে ফিনিশিং করতে পারবেন। এই জন্য অবশ্যই অবশ্যই আপনি হ্যামার ড্রিল মেশিন কিনবেন, কখনোই নর্মাল কিনবেন না। নর্মালে এই ছিদ্র করা, হ্যামার করা যায় না বলেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন, অর্থাৎ আপনার কাজ করতে অনেক অসুবিধা হবে। এরপরে আছে কাটিং মেশিন, যেটাকে আমরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার বলি। এই কাটিং মেশিনটা অবশ্যই দরকার পড়বে, কারণ হচ্ছে আপনি যদি কনসিল ওয়্যারিং করতে চান তাহলে আপনাকে গ্রুপ কেটে কিন্তু তার ভিতরে পাইপ বসাতে হবে। এটার জন্য অবশ্যই অবশ্যই একটা কাটিং মেশিন দরকার পড়বে। এরপরে আছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। অনেক সময় আমাদের অনেক নাট বোল্ট খুলতে হয়, এইসব খোলার জন্য বা ফ্যান লাগানোর জন্য অনেক জায়গায় আমাদের রয়্যাল বোল্ট বসানোর জন্য এই অ্যাডজাস্টেবল রেঞ্জ প্রয়োজন পড়বে। এরপরে হচ্ছে মেজারিং টেপ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি টুলস, যেটা আমাদের থাকতেই হবে, কারণ যেখানে আপনি যেই জায়গায় কাজ করবেন সেই জায়গায় যেন অবশ্যই মাপযোগ অনুসারে কাজ হয়। অর্থাৎ কত হাইটে আপনি সুইচ বোর্ড স্থাপন করতেছেন, কত হাইটে আপনি লাইট স্থাপন করতেছেন, কত হাইটে আপনি ফ্যানের পয়েন্ট বসাচ্ছেন, এই জিনিসগুলো যেন মাপযোগ অনুসারে হয়, যাতে দেখতে সুন্দর লাগে এবং নিয়ম মাফিক যেন হয়। এই জন্য অবশ্যই আপনাকে একটি মেজারিং টেপ ব্যবহার করতে হবে এবং আপনার টুল বক্সে রাখতে হবে। এরপরে আছে কাঁচি। এটা আমরা রাখতেও পারি না রাখতে পারি, তারপরে রাখা হচ্ছে ভালো। কাঁচির মাধ্যমে অনেক কিছু দরকার পড়ে, যেমন হচ্ছে টেপ কাটার জন্য বা হচ্ছে অনেক জিনিস সুতা কাটার জন্য বা যে কোনো ধরনের কাটাকাটি করার জন্য আমাদের কাঁচিটা প্রয়োজন পড়তে পারে। এরপরে আছে সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনটা খুব গুরুত্বপূর্ণ, একজন ইলেকট্রিশিয়ানের জন্য সোল্ডারিং আয়রনটা থাকা দরকার। কারণ হচ্ছে আমরা জানি যে আমরা যে ইলেকট্রিক জয়েন্টগুলো করি, এই জয়েন্টগুলোর নিয়ম হচ্ছে কিন্তু সোল্ডারিং করে দেওয়া। তা আমরা সাধারণত সোল্ডারিং করি না, তবে সোল্ডারিং করে দিলে সেই জয়েন্টগুলো অনেক মজবুত হয় এবং সেই জয়েন্ট থেকে কোনো ধরনের স্পার্ক হওয়া বা ভবিষ্যতে সেখানে গরম হওয়া বা সেই জয়েন্ট থেকে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চান্স থাকে না। তবে আমরা এই সোল্ডারটা রাখবো, যদিও আমরা কাজের সময় ব্যবহার না করি, তারপর সোল্ডারটা রাখবো, যেখানে প্রয়োজন পড়বে বা যেখানে চিকন তার সেই সব জায়গায় আমরা সোল্ডারিং গুলো ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে ওয়াটার লেভেল। এই ওয়াটার লেভেলটা আমরা অনেকেই রাখি না বা অনেকে এটা আমরা জানি না। এটা রাখার মূল কারণ হচ্ছে আমরা যে সুইচ বোর্ড স্থাপন করব বা যে কোনো জিনিস স্থাপন করব, এটা যেন সোজা হয়। বাঁকা তারা হলে কিন্তু আসলে সেটা দেখতে খুব সুন্দর হবে না। কারণ হচ্ছে আমাদের তো পাইপ টাইপ সবকিছু কিন্তু ওয়ালের ভেতরে থাকবে, শুধুমাত্র আমাদের বাইরে থাকবে সুইচ বোর্ড, লাইটের হোল্ডার। তো এই জিনিসগুলো যেন বাঁকা তারা না হয়, এই জন্য আমরা ওয়াটার লেভেল দিয়ে সেটা সুন্দরভাবে স্থাপন করব, যাতে আমাদের কাজের ফিনিশিংটা ভালো হয়। আর আপনার কাজের ফিনিশিং যত ভালো হবে, তত আপনার ডিমান্ড বাড়বে এবং তত আপনি বেশি বেশি কাজ পাবেন, এবং যত বেশি কাজ পাবেন তত আপনার উন্নতি, আপনার ফ্যামিলির উন্নতি, সর্বশেষ হচ্ছে দেশের উন্নতি। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব ভালো মানের কাজ করার, এবং ভালো মানের করলে হবে না, সেখানে অবশ্যই সৌন্দর্যতা থাকতে হবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে আমরা দেখলাম যে ইলেকট্রিক্যাল সেফটি কিভাবে মেনটেন করব এবং ইলেকট্রিক্যাল সেফটির পরে যে কি কি টুলস আমাদের দরকার সেই টুলস গুলো আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। যে অনেক সময় আমাদের সামনে অনেক অনেক লোক ইলেকট্রিকের শক খায়, ইলেকট্রিক শক খেয়ে পড়ে থাকে,
তো সেই সময় আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না, এই বিষয়ে একজন ইলেকট্রিশিয়ান হিসাবে বা একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট বা ক্লিয়ার একটা ধারণা থাকা দরকার। এর জন্য আমরা দেখবো যে প্রাথমিক চিকিৎসা, যেন একজন লোক যদি ইলেকট্রিক শক খায় তাহলে আমাদের কি করতে হবে, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখবো প্রথমে হচ্ছে আমাদের যদি কোনো ব্যক্তি ইলেকট্রিক শক খায়, প্রথমে করতে হবে আমাদের সেই লাইনটাকে অফ করে দিতে হবে, অর্থাৎ বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই জন্য মেইন সুইচ, মেইন লাইন বা যে কোনো জায়গা থেকে সেই লাইনটাকে বিচ্ছিন্ন করে দিতে হবে। যদি বিচ্ছিন্ন করা সম্ভব না হয়, দেখবেন যে অনেক সময় পোল থেকে তার পড়ে গেছে, বিচ্ছিন্ন করা সম্ভব না, আমাদের হাতের নাগালে নাই, সেইখানে অবশ্যই খুব সাবধানতার সহিত যে কোনো বাঁশ, কাঠ বা লাঠি দিয়ে সেই তার থেকে বিচ্ছিন্ন করতে হবে। বা যদি আমরা যে দড়ি পাই, যেমন হচ্ছে আমাদের দড়ি আছে, সেটা শুকনা দড়ি, পাটের দড়ি ব্যবহার করে বা প্লাস্টিক দড়ি ব্যবহার করে আমরা সেই লাইনটাকে বিচ্ছিন্ন করব। তবে এইখানে খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে। এবং আমরা আরেকটা গ্রামের মধ্যে খুব ভালো একটা ইয়ে আছে যে ইলেকট্রিক শক খেলে সে তাকে বাড়ি মারতে হবে। বাড়ি মারে আসলে বাড়ি মারা যাবে না, এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে যে ইলেকট্রিক তারটা যেন বা ইলেকট্রিক লাইনটা যেন ডিসকানেক্ট হয়, এটা দিকে খেয়াল রাখতে হবে। বাড়ি মারা বা বাড়ি মারা আহত করা কখনো এটা কাম্য হতে পারে না। আমরা খুব ভালোভাবে তাকে হচ্ছে খুব সহজেই বা যেভাবে করা যায় সেইভাবে আমরা লাইন থেকে বিচ্ছিন্ন করব। এরপরে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমার্জেন্সি যে নাম্বার আছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে 999, এই এমার্জেন্সি নাম্বারে আমরা কল করে আমরা তখন সরাসরি আমাদের হচ্ছে বিদ্যুৎ অফিস এবং হসপিটাল এবং অ্যাম্বুলেন্সে কল করব, যাতে এই লোকটাকে খুব দ্রুততার সহিত বা দ্রুত সময়ের মাধ্যমে যেন হসপিটালে শিফট করা যায় এবং বৈদ্যুতিক লাইনটা যেন নিরাপদে ডিসকানেক্ট করা যায়। এই জন্য আমরা বিদ্যুৎ অফিস এবং হাসপাতাল এবং হচ্ছে আমরা অ্যাম্বুলেন্সকে তাড়াতাড়ি কল করে জানিয়ে দেব। এরপরে যেটা কাজ করব সেটা হচ্ছে এই লোকটিকে যখন যেই রোগীটিকে আমরা ইলেকট্রিক শক খাইছে তাকে বিচ্ছিন্ন করার পরে আমরা তার এই 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 জায়গায় 2 আঙ্গুল দিয়ে দেখব যে তার পালস আছে কিনা, অর্থাৎ এখানে বিপ দিচ্ছে কিনা, বিপ দিচ্ছে না হচ্ছে কিনা বা তার শ্বাস প্রশ্বাস চলতেছে কিনা, এটা আমরা ভালো করে পর্যবেক্ষণ করব। যদি তার শ্বাস প্রশ্বাস চলে এবং এই জায়গায় হচ্ছে আপনার হচ্ছে বিপ দেয় অর্থাৎ পালস দেয়, তাহলে আমরা তাকে রিল্যাক্স যে পজিশন আমরা দেখতে পাচ্ছি এই পজিশনে শোয়ায় তাকে হচ্ছে রিল্যাক্স করব এবং দ্রুততার সহিত আমরা হচ্ছে ডাক্তারের সাথে শরণাপন্ন হব বা হসপিটাল শিফট করব। আর যদি আমাদের নিঃশ্বাস পালস না পাই এবং শ্বাস প্রশ্বাস না পাই, সেই ক্ষেত্রে আমাদের যা করতে হবে সিপিআর দিতে হবে। এই সিপিআর হচ্ছে আমাদের যে হার্ট যে ব্লক হয়ে গেছে অর্থাৎ শ্বাস প্রশ্বাস চলতেছে না, সেই শ্বাস প্রশ্বাস চালানোর জন্য আমাদের হার্টকে পাঞ্চ করে সেখানে প্রেসার দিয়ে কৃত্রিমভাবে চালানোর চেষ্টা করা এবং মুখ দিয়ে চেষ্টা করা। এই সিপিআর আমরা কিভাবে দিব তার একটা সম্পূর্ণ ভিডিও আমরা একটু পরে দেখব। এই জিনিসটা হচ্ছে খুব সহজ বিষয়, যে কোনো হার্ট অ্যাটাক ব্যক্তি বা যে কোনো ব্যক্তি যদি শ্বাস প্রশ্বাস না চলে সেইখানে আমরা এই সিপিআরটা ব্যবহার করতে পারি। তাই এই সিপিআরটা আমরা কিভাবে দেব তা আমরা একজন ডাক্তারের পরামর্শতে দেখি যে কিভাবে এই সিপিআরটা আমরা দিব। আসসালামু আলাইকুম, আমি টেলিগাইনি স্টুডিও থেকে ফাতেমা বেগম বলছি। আজকের এই ভিডিওতে কিভাবে সিপিআর দিতে হয় সে সম্পর্কে আমরা জানব। আমাদের যে কেউরই যে কোনো সময় হঠাৎ করে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। সেটা হতে পারে আমি নিজে, আমার একজন সহকর্মী, একজন প্রতিবেশী বা পরিবারের কোনো সদস্য, অথবা রাস্তায় অপরিচিত যে কোনো একজন। সাধারণত বয়স্ক বা যাদের হৃদরোগ আছে তাদেরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে যদি প্রথম 3 মিনিটের মধ্যে এই সিপিআর এবং সাথে যদি হার্ট স্টার্টার দিয়ে ইলেকট্রিক শক দেওয়া যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে রোগীর বাঁচার সম্ভাবনা প্রায় 70%। যদি আমাদের কাছে হার্ট স্টার্টার না থাকে তবে শুধু এই সিপিআর দেওয়া যায় তাহলেও রোগীর বাঁচার সম্ভাবনা অনেক অনেক বেশি। হৃৎপিণ্ডের প্রথম ও প্রধান কাজ হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় রক্ত পাম্প করা। আর হৃৎপিণ্ডের এই পাম্প করা বন্ধ হয়ে গেলে এটাকে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া বলে। এটাকে ডাক্তারি ভাষায় কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট স্টপ বলা হয়ে থাকে। আমাদের সমাজে সাধারণত এটাকেই হার্ট অ্যাটাক হিসেবে বোঝানো হয়ে থাকে। ডাক্তারি ভাষায় হার্ট অ্যাটাক হচ্ছে হৃৎপিণ্ডের মাংসপেশিতে অক্সিজেনের ঘাটতি হওয়া এবং সেটা হয়ে থাকে সাধারণত হৃৎপিণ্ডের শিরাতন্ত্রে কোনো ব্লক বা বাধা থাকলে। যাই হোক, হার্ট অ্যাটাকের কারণেও হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। এই আকস্মিক হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণগুলো হচ্ছে হৃৎপিণ্ডের ইলেকট্রিক সিস্টেমে সমস্যা হওয়া, পানিতে ডুবে যাওয়া, দম বন্ধ হওয়া, বিষ কিংবা ওষুধের প্রতিক্রিয়া ইত্যাদি।
তখন হৃৎপিণ্ড তার স্বাভাবিক পাম্প করা বন্ধ করে দেয় এবং খুব দ্রুত কাঁপতে থাকে। হৃৎপিণ্ডের এই অতি দ্রুত কাঁপুনিকে ডাক্তারি ভাষায় ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলে। আর এভাবে দ্রুত কাঁপতে থাকলে হৃৎপিণ্ড শরীরে কোনো রক্ত পাম্প করতে পারে না। মস্তিষ্কে তখন রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় এবং অক্সিজেনের ঘাটতি পড়ে। আক্রান্ত ব্যক্তি তখন কয়েক সেকেন্ডের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন এই সিপিআর এবং হার্ট স্টার্টার এর ইলেকট্রিক শকই হচ্ছে রোগীর একমাত্র প্রাথমিক চিকিৎসা। আসুন আমরা জেনে নিই এই সিপিআর এর কার্যক্রমগুলো কিভাবে ধাপে ধাপে করতে হয়। এই সিপিআরগুলো শেখা খুবই সোজা, ইংলিশ বর্ণমালায় এবিসি এর মতোই। তবে এক্ষেত্রে আমাদের ডক্টরস এবিসি এর কথা মনে রাখতে হবে। ডি ফর ডেঞ্জার বা বিপদ। কাউকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলে সাথে সাথে রোগীকে ধরতে যাবেন না। রোগীকে সাহায্য করতে এগিয়ে যাওয়ার আগে নিশ্চিত হন যে রোগীকে ধরা কিংবা রোগীটি যে জায়গাটিতে আছে সেই জায়গাটি নিরাপদ কিনা। সেক্ষেত্রে দেখুন কোনো ছেঁড়া বৈদ্যুতিক তার আছে কিনা, কিংবা কোনো রাসায়নিক পদার্থ আছে কিনা, কিংবা রোগী কোনো বড় সড়কের মাঝখানে পড়ে আছে কিনা। আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করে তবেই অন্য কাউকে সাহায্য করার জন্য এগিয়ে যাবেন। আর ফর রেসপন্স বা সাড়া। রোগীকে ধরার পর প্রথম কাজ হচ্ছে রোগী সাড়া দিচ্ছে কিনা সেটা যাচাই করা। সেক্ষেত্রে রোগীর কাঁধে বড় রকমের ঝাঁকুনি দিয়ে রোগীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা, যেমন এই যে ভাই, কি হয়েছে আপনার, চোখটা খুলুন, কথা বলুন। যদি কোনো রেসপন্স বা সাড়া না পান তাহলে আশেপাশে তাকিয়ে পরের ধাপে যান। এস ফর শাউট বা চিৎকার। চিৎকার করে অন্য কারো সাহায্য চান, যেমন এই যে ভাই, কেউ কি আছেন, একজন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে, তার সাহায্য দরকার। এবার আমরা ডক্টরস এবিসি এর ধাপগুলো জানব। এ ফর এয়ারওয়ে বা শ্বাসনালী। এই ধাপে দেখুন শ্বাসনালী ঠিক আছে কিনা, যেমন গলায় কিছু পেঁচিয়ে আছে কিনা, মুখের ভিতরে কিছু আটকে আছে কিনা। তারপর রোগীর মাথা ঠেলে এবং চিবুক উপরে তুলে শ্বাসনালী সোজা করে বাধামুক্ত করুন। বি ফর ব্রিদিং বা শ্বাস প্রশ্বাস। এই ধাপে পরীক্ষা করুন রোগীর শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। সেক্ষেত্রে লুক, লিসেন, ফিল বা দেখুন, শুনুন, অনুভব করুন এই পদ্ধতি অবলম্বন করুন। প্রথমে মাথার দিক থেকে নিচু হয়ে দেখুন বুক বা পেট উঠানামা করছে কিনা। তারপরে নাক মুখের কাছে কান নিয়ে শ্বাস প্রশ্বাসের শব্দ শোনার চেষ্টা করুন। এবারে রোগীর নাক মুখের কাছে নিজের গাল নিয়ে রোগীর শ্বাস প্রশ্বাসের বাতাস অনুভব করার চেষ্টা করুন। এই ধাপের জন্য সর্বোচ্চ 10 সেকেন্ডের বেশি সময় যেন ব্যয় না হয়। যদি মনে করেন রোগী শ্বাস প্রশ্বাস নিচ্ছে না বা অস্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাহলে প্রথমেই তাকে দুবার মুখ থেকে মুখে শ্বাস প্রশ্বাস বা মাউথ টু মাউথ ব্রিদিং দেন। মুখ থেকে মুখে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়ার জন্য প্রথমেই নিজে বুক ভরে নিঃশ্বাস নিন। তারপরে রোগীর নাক চেপে ধরে নিজের মুখ রোগীর মুখে লাগিয়ে নিজের নিঃশ্বাসের বাতাস রোগীর মুখ দিয়ে প্রবেশ করান, অনেকটা বেলুন ফুলানোর মতো। খেয়াল রাখতে হবে রোগীর শ্বাসনালী যেন বাধামুক্ত থাকে এবং কৃত্রিম শ্বাস প্রশ্বাসের সাথে রোগীর পেট বা বুক যেন উঠানামা করে। এবার নিশ্চিত হন যে অ্যাম্বুলেন্স আসছে কিনা। আশেপাশে যদি কেউ থাকে তবে তাকে বলুন ইমার্জেন্সি নাম্বারে ফোন করে কথা বলতে, না হয় নিজেই ইমার্জেন্সি নাম্বারে ফোন করুন। বাংলাদেশের ইমার্জেন্সি নাম্বার হচ্ছে 999 বা 999। আমেরিকা ও কানাডার ইমার্জেন্সি নাম্বার হচ্ছে 911 বা 911। ইউরোপিয়ান ইউনিয়নে 112। ফোনে লাউড স্পিকারে কথা বলুন, যাতে ইমার্জেন্সি থেকে কী কথা বলছে সেটা আপনিও শুনতে পারেন এবং সাথে সিপিআরও চালিয়ে যেতে পারেন। অনেক সময় ইমার্জেন্সি থেকেও আপনি সিপিআরের ব্যাপারে দিক নির্দেশনা পেতে পারেন। সি ফর সার্কুলেশন বা রক্ত চলাচল। এই ধাপে রোগীর রক্ত চলাচল ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে হবে। তার জন্য রোগীর কানের নিচে চোয়ালের কাছে রক্তের নাড়িটি পরীক্ষা করুন। যদি কোনো নাড়ির স্পন্দন পাওয়া না যায় তাহলে সিপিআরের চেস্ট কম্প্রেশন বা বুকে চাপ দেওয়ার ধাপটি শুরু করুন। প্রথমে রোগীর বুকের পাশে হাঁটু গেড়ে বসুন। তারপর রোগীর বুকের উপর 2 নিপলের ঠিক মাঝ বরাবর একটি হাতের তালু রাখুন। তারপর অন্য হাতের আঙ্গুলগুলো দিয়ে প্রথম হাতের আঙ্গুলগুলোকে বা নিচের হাতের আঙ্গুলগুলোকে আঁকড়িয়ে ধরুন। এখন রোগীর বুকের উপর নিজের শরীরে সম্পূর্ণ ভর দিয়ে 2 হাত দিয়ে ছন্দের সাথে চাপ দেওয়া শুরু করুন। বুকে চাপ দেওয়ার সময় নিজের 2 কনুইতে ভাঁজ থাকলে সহজে চাপ দেওয়া যায় না এবং আপনিও বেশিক্ষণ ধরে বুকে চাপ দেওয়া চালিয়ে যেতে পারবেন না।
বুকের চাপ মিনিটে 100 থেকে 120 বার দিতে হবে। খেয়াল করতে হবে প্রতি চাপে যেন বুকে 5 সেন্টিমিটার বা 3 আঙ্গুলের ব্যাস সমান দেবে যায়। আমাদের হৃৎপিণ্ড বুকের খাঁচার ভিতরে ভালোভাবে সুরক্ষিত থাকে। সঠিকভাবে চাপ না দিলে সেই চাপটি হৃৎপিণ্ডের উপর যথাযথভাবে পড়ে না। মনে রাখবেন, সিপিআর এর সময় বুকের খাঁচার হাড্ডিগুলো ভেঙে যেতে পারে এবং সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছুই নেই। রোগী বেঁচে গেলে বুকের খাঁচার ভাঙা হাড্ডিগুলো সহজেই জোড়া লেগে যাবে। প্রতি 30 বার বুকে চাপ দেওয়ার পর 2 বার মুখ থেকে মুখে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে। যদি আপনার সাথে অন্য কেউ থাকে তাহলে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস বা মাউথ টু মাউথ ব্রিদিংয়ের দায়িত্ব দিন। মুখ থেকে মুখে বা মাউথ টু মাউথ ব্রিদিং দিতে অস্বস্তি বোধ করলে অন্তত বুকে চাপ দেওয়া চালিয়ে যান। এই সিপিআর চালিয়ে যেতে থাকুন যতক্ষণ না রোগী নিজ থেকে শ্বাস প্রশ্বাস নেয় অথবা অন্য কোনো স্বাস্থ্যকর্মী এসে রোগীর দায়িত্ব গ্রহণ করে। যদি সুযোগ থাকে তাহলে আমরা ডক্টরস এবিসি এর সাথে ডিও যোগ করতে পারি। তাহলে হবে ডক্টরস এবিসিডি। সেক্ষেত্রে ডি ফর ডিফিব্রিলেশন বা অতিকম্পন থেকে স্বাভাবিক স্পন্দনে প্রত্যাবর্তন। আমরা আগেই বলেছি, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডটি প্রথম দিকে অতি দ্রুত কাঁপতে থাকে এবং এটাকেই ফিব্রিলেশন বলে। হৃৎপিণ্ডের এই দ্রুত কম্পনকে ইলেকট্রিক শকের মাধ্যমে স্বাভাবিক হৃদস্পন্দনের গতিতে নিয়ে আসাকে হৃৎপিণ্ডের ডিফিব্রিলেশন বলে। আর হৃৎপিণ্ডের এই ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রটিকে সহজবোধ্য ভাষায় একে হার্ট স্টার্টারও বলে। এই হার্ট স্টার্টার সম্পূর্ণ অটোমেটিক, এতে ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এটি সাধারণত ভয়েস কন্ট্রোল, অর্থাৎ মেশিনটি নিজ থেকে বলবে আপনাকে কখন কি করতে হবে। এই মেশিনটি খুবই সহজলভ্য এবং এখন অনেক অফিস আদালতে বা ব্যবসা প্রতিষ্ঠানে বা পাবলিক প্লেসে এটি প্রাথমিক চিকিৎসার সরঞ্জামের সাথে রাখা থাকে। যদি কোনো জায়গায় এই হার্ট স্টার্টার থাকে তাহলে আপনারা এই চিহ্নটি দেখতে পাবেন। যদি কোনো হার্ট স্টার্টার না থাকে তাহলে শুধু সিপিআরই চালিয়ে যান। মনে রাখার জন্য সিপিআর এর ধাপগুলো আমি আরেকবারও বলছি, সেটি হচ্ছে ডক্টরস এবিসিডি। ডি ফর ডেঞ্জার বা বিপদ চেক করা, আর ফর রেসপন্স বা সাড়া দিচ্ছে কিনা পরীক্ষা করা, এস ফর শাউট চিৎকার করে কারো সাহায্য চাওয়া, এবিসি এর এ ফর এয়ারওয়ে শ্বাসনালী ঠিক আছে কিনা পরীক্ষা করা, বি ফর ব্রিদিং শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা পরীক্ষা করা, সি ফর সার্কুলেশন রক্ত চলাচল করছে কিনা পরীক্ষা করা এবং ডি ফর ডিফিব্রিলেশন হৃৎপিণ্ডের অতিকম্পন থেকে স্বাভাবিক স্পন্দনে প্রত্যাবর্তন। সবশেষে একটি কথাই বলতে চাই, সিপিআর নিজে শিখুন এবং আশেপাশের অন্যকেও শেখাতে সাহায্য করুন। আপনার আশেপাশের লোকজন সিপিআর জানলে হয়তো একদিন তারা আপনাকে সাহায্য করবে। আসুন আমরা নিজের প্রয়োজনে আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও এবং আশেপাশের লোকজনদেরকে সিপিআর শিখতে সহায়তা করি। তাহলে আমরা এই সিপিআর এর ভিডিও থেকে দেখতে পারলাম যে কিভাবে এই সিপিআর দিতে হয়। তা আমরা চেষ্টা করব সবাই এই সিপিআরটা শিখব এবং এই সিপিআরটা শিখে আমরা দেওয়ার চেষ্টা করব এবং যারা জানি না তাদেরকেও এই সিপিআরটা জানাবো। কারণ এই সিপিআরটা জানলেই ধরেন যে 70% বা 80% যে লোকজন আছে যারা এই হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক বা হার্ট কাজ করতেছে না, সেই সমস্যায় ভুগলে সেখান থেকে তারা ওভারকাম করে চলে আসতে পারে। এরপরে অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মী আসলে আমরা দ্রুততার সহিত তাকে হসপিটালে শিফট করব। তা এই প্রাথমিক চিকিৎসাগুলো আমাদের জানা দরকার। একজন ইলেকট্রিশিয়ান হিসাবে বা একজন ইঞ্জিনিয়ার হিসাবে বা একজন ইলেকট্রিক কাজ করি সেই হিসাবে আমাদের এই জিনিসগুলো দরকার, যাতে একজন বিদ্যুৎ আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে আমরা কিভাবে সাহায্য করতে পারি এই জিনিসটা আমাদের। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত এবং নেক্সট যে ক্লাস আছে আমাদের যে 2 নাম্বার ক্লাস আছে, এই 2 নাম্বার ক্লাসে আমরা দেখব বেসিক ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুতের যে বেসিক জিনিসগুলো আছে যেমন কারেন্ট, ভোল্টেজ, ওয়াট, রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো সম্পর্কে জানবো যে এগুলো কি এবং এগুলোর ডেফিনেশন কি এবং এগুলো কিভাবে কাজ করে। তা সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।